जब तक तोड़ेगा नहीं तब तक छोड़ेगा नहीं। অবৈধ নির্মাণে সরকারের যে জিরো টলারেন্স সেটা শুধু যে মুখের কথা নয়, দিনভর আজ দেখা গেল সেই ছবি। গুঁড়িয়ে দেওয়া হলো একের পর এক বেআইনি বহুতল। আবার অন্যদিকে মানুষের ভোটে গুঁড়িয়ে গেল অভিষেকের ডায়মন্ড হারবার মডেল। বিপুল জয়ে পদ্ম ফুটলো ফলতায়, জানিয়ে উপস্থিত স্টুডিওয় প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতেই আসুন আপনাদের দেখায় যে অবৈধ নির্মাণে এই সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে সেটা আবার প্রমাণিত হলো আজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর অবৈধ নির্মাণ চিহ্নিত করে নোটিশ পাঠানোর পর এবার ভাঙার কাজ শুরু করলো কলকাতা পুরসভা। তিলজলা, কসবা, বেলেঘাটায় একের পর এক অবৈধ নির্মাণে আজ চলল বুলডোজার। দেখুন, যেখানে অবৈধ নির্মাণ সেখানেই বুলডোজার, চলল ড্রিল। বোসপুকুর, কসবা থেকে তিলজলা, বেলেঘাটা, রবিবার কলকাতার নানা প্রান্তে এভাবেই ভাঙা হলো বেআইনি বহুতল। কোথাও 7 তলা বাড়ি তো কোথাও 3 তলা বাড়িতে চলল বুলডোজার। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে অভিযান চালালো কলকাতা পুরসভা। ভেঙে ফেলা হলো সোনাপাপ্পুর প্রমোটিং করা বাড়ি। ভাঙা হলো রাজু নস্করের বহুতল। কেএমসির তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইল্লিগাল হচ্ছে, কোথায় বাড়িটার সাথে আবার ইল্লিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম নেওয়া হবে সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন নেওয়া হবে। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে এই বাড়িটি বেআইনিভাবে তৈরির অভিযোগ উঠেছিল। পুরসভার শুনানিতে হাজিরা না দেওয়া এদিন ভেঙে দেওয়া হয় ওই বাড়ি। সামনেই দেখবে যে কলকাতা পুরসভার একটা নোটিশও দেওয়া রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এটার হিয়ারিং হয়েছিল, কিন্তু হিয়ারিংয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু অ্যাপিয়ার হয়নি, এমনটাই জানা যাচ্ছে। এবং এই নিচে লেখা রয়েছে, ইন কেস অফ এনি অ্যাক্সিডেন্ট ডিউ টু কোলাপস অফ এনি পার্ট অফ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন উইল নট বি লায়েবল ফর দ্য সেম। এই ফ্ল্যাটটা এক বছর আগে, এক বছরের মধ্যে শুরু হয়েছিল। এখানে সব ব্লক করা ছিল, রাস্তাঘাট। না, আমাদের যাতায়াতে খুব অসুবিধা হতো। এই জায়গাটা পুরো ব্লক করা ছিল বেশিরভাগ। বিবি চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি ভাঙার সময় উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই বাড়িটি ইডির হাতে ধৃত সোনাপাপ্পু তৈরি করেন বলে অভিযোগ। এর মধ্যে নাম আছে মিন্টু ভঞ্জ, সোনাপাপ্পুর ছেলেরা। ঠিক আছে, কেন দিয়েছিলে কেন জমিটা? আমরা কিছু জানি না ম্যাম, কাকাইয়াটারা এখানে করেছে, কি কে টাকা খেয়েছে জানি না। আমার কাছে এখনো ওই জমির আপনার পুরনো ট্যাক্সের বিল আছে। কসবার বোসপুকুরেও একটি বেআইনি নির্মাণের অভিযোগে ভেঙে ফেলা হয় একটি বহুতল। জবের থেকে ইললিগাল কনস্ট্রাকশন শুরু হয়েছে, রাস্তায় হাঁটা চলার জায়গা নেই এবং এটা দরকার ছিল। মানে আমাদের এখানে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো বন্ধ করে দেবে বলেছিল এরা, যে দুর্গাপুজো করতে দেবে না, এই বিল্ডিং উঠে গেলে দুর্গাপুজো বন্ধ। অন্যদিকে এদিনই বেলেঘাটার ইস্ট কুলিয়া রোডে অভিযান চালিয়ে একটি বাড়ি ভাঙে কলকাতা পুরসভার কর্মীরা। এই বাড়ির সঙ্গে নাম জড়িয়েছে প্রমোটার রাজু নস্করের। রাজু নস্করের যে দুটি বাড়ি, সেই দুটি বাড়িতে তো বুলডোজার অবশ্যই চলছে, কিন্তু এছাড়াও পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর যে আরও 5টি অ্যাড্রেস, 5টি ঠিকানায় সেখানে নোটিশ সার্ভ করা হয়েছে রাজু নস্করের। মোট 7 জায়গায় কিন্তু এখনো পর্যন্ত নোটিশ সার্ভ হয়েছে। তার মধ্যে 2টি ডেমোলিশনের কাজ আজই শুরু হয়েছে, আর বাকি 5টির জন্য হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 26 তারিখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেলেঘাটায় রাজু নস্কর এবং তার অ্যাসোসিয়েটরা যেভাবে বিভিন্ন জায়গায় ইল্লিগাল বাড়ি তৈরি করেছে তার সবটাই কিন্তু পুরসভার নজরে রয়েছে। পাশাপাশি ভাঙা হয় বেলেঘাটারি বারোয়ারি তলার একটি বহুতল। অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করেই গড়ে ওঠে ওই বহুতল। বেলেঘাটার পাশাপাশি বুলডোজার অ্যাকশন চলে তিলজলাতেও। বেআইনি নির্মাণের অভিযোগে 7 তলা বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরসভার কর্মীরা। তিলজলাতে জিজে খান রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে প্রথমে ছবি দেখাচ্ছি। এই যে বড় বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটি সম্পূর্ণভাবে বেআইনি, এমনটাই পুরসভার আধিকারিকরা যখন পরীক্ষা করে যান এখানে, তখন তাদের অবজারভেশন বা তাদের পর্যবেক্ষণ তারা ইতিমধ্যে নোটিশ এখানে লাগিয়ে দিয়ে গেছেন। স্পষ্ট লেখা আছে, ইন কেস অফ ফেলিং টু কমপ্লাই উইথ দ্য সেম, দ্য বিল্ডিং ডিপার্টমেন্ট অফ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্যাল ডেমলিশ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন ইমিডিয়েটলি অ্যান্ড দ্য কস্ট উইল বি রিকভার্ড ফ্রম পিআর। অর্থাৎ যিনি এই বিল্ডিং করেছেন তাকেই নিতে হবে পুরো দায়, এবং এই পুরো ভেঙে দিতে যে প্রক্রিয়া, যে খরচা, সেটাও তাকেই বহন করতে হবে। বেআইনি নির্মাণ বন্ধে কড়া বার্তা দিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। যাদের নজরদারি দেওয়ার দায়িত্ব আছে তারাও মানে দে আর অলসো লাইবল ফর দিস অ্যান্ড অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দেম অলসো। শুধু কলকাতা নয়, অবৈধ নির্মাণ ভাঙতে জেলাতেও চলছে বুলডোজার।
অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তিনটে জায়গা, তিলজলা, বেলেঘাটা এবং কসবা, এই তিনটে জায়গার 6টা ঠিকানায় বুলডোজার চলেছে এবং নাম যাদের জড়িয়েছে, একজন হচ্ছেন ফৈয়াজ আহমেদ খান, একজন সোনা পাপ্পু এবং আরেকজন হচ্ছে রাজু নস্কর। তার মানে একজন হচ্ছেন তৃণমূল কাউন্সিলর এবং দুজন তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বাহুবলী নেতা। তার মানে কি এইটা বিমলটা বুঝতে হবে, যেহেতু তৃণমূল যোগ রয়েছে সেই কারণে তৎকালীন সরকার থেকে শুরু করে পুলিশ এবং কলকাতা পুরসভা কার্যত নিষ্ক্রিয় ছিল, তার কারণ তৎকালীন শাসক যোগ ছিল এই সমস্ত অবৈধ নির্মাণের সঙ্গে। আমি শুধু একটা কথা বলবো শুভ্র, এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। জাস্ট বাড়ি বাড়ি ধরে ধরে যদি আমরা সার্ভে করি, সেটা এই শুধু তৃণমূলের আমলে না, তার আগেও যদি আমরা একটু চলে যাই সিপিএমের আমল থেকে, এই যে কলকাতায় কী বেরোবে নোবডি নোজ। তার কারণ বিল্ডিং রুল কতগুলো নিয়মে পর্যবসিত ছিল, যা খুশি তাই করে গেছে, যা খুশি, এবং সেটা তৃণমূলের আমলে এক ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে। এই যে একটা বাড়ি ভাঙা হচ্ছিল, তার পাশে একটা পুকুর টাইপের ছিল, আমি এবিপি আনন্দেই দেখেছি, সেগুলো ভর্তি করা হচ্ছে, পুকুরগুলো ভর্তি করে দেওয়া হচ্ছে। মানুষ বলছে যে এখানে এরপর বলা হয়েছিল বাড়িটা হয়ে গেলে পুজো টুজো করতে দেবে না, মানুষের যাতায়াতের অসুবিধে হতো। এর কারণ একটাই, স্থানীয় তৃণমূলের যারা বাহুবলী, তৃণমূলের সবাই বাহুবলী, বড় বাহুবলী, ছোট বাহুবলী আর কি, তো ওই বাহুবলীদের তাদের করে খাওয়ার জায়গা করে দিতে। আমার বক্তব্য হচ্ছে যে তাহলে বিল্ডিং রুলের প্রয়োজনটা কি? এই কলকাতার মতো একটা বড় শহর বা কলকাতার শহরতলি অঞ্চলে বিল্ডিং প্ল্যানিং, টাউন প্ল্যানিংয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ যত দিন যাবে তত নগরায়ন বাড়বে, নগরায়ন যত বাড়বে তত বেশি গভর্নমেন্টের পক্ষ থেকে প্ল্যানিং হবে। আমরা জানি যে কেন্দ্রীয় সরকার এই জন্য স্মার্ট সিটির কথা বলছেন। স্মার্ট সিটিতে যেখানে নগর পরিকল্পনা, বিল্ডিং পরিকল্পনা, সেখানে রাস্তাঘাট, সেখানে সবুজায়ন, যেখানে জলাশয় কতটা থাকবে একেবারে সুন্দরভাবে বলা আছে। কলকাতা আমরা প্রথমেই ধরে নিই অপরিকল্পিত শহর, ঠিক আছে, ব্রিটিশ আমলে না হয় অপরিকল্পিত ছিল, কিন্তু এখন তো আধুনিক যুগে এটাকে আমরা পরিকল্পনার মধ্যে আনতে পারি। তৃণমূল কংগ্রেস করলো কি, তারা বলেছিল যে সিপিএম যা অন্যায় করেছে আমরা করব না, এসে চতুর্গুণ অন্যায় করতে শুরু করলো, যতটুকু যা জলাশয় ছিল সব বুঝিয়ে দিয়েছে, এখানে বেআইনি বাড়ি করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাড়ি অনেকে কিনেছে, তাদের কি হবে? এটা আরেকটা বিপজ্জনক জায়গায় আমরা যাচ্ছি, যে মানুষগুলো নিজেদের কপরদক শেষ করে এই বাড়িগুলো কিনেছে, তাদের কি হাল হবে? অথচ এই বাড়ি যদি রেখে দিই তাহলে একটা বেআইনি বিল্ডিং থেকে যাবে। সুতরাং এই যারা করেছে এদের খুঁজে খুঁজে শাস্তি দিতে হবে। এই প্ল্যান কারা পাস করেছে, নাকি প্ল্যান ডেভিয়েশন হয়েছে? আরেকটা লাস্ট লাইন, পুরসভা কি করছিল? এই পুরসভা শুড বি হেল্ড রেসপন্সিবল। স্থানীয় যিনি পুর প্রতিনিধি, হি অর সি শুড বি হেল্ড রেসপন্সিবল, এন্ড দিস মেয়র যিনি সুভাষ চন্দ্রের চেয়ারে বসে আছেন এখনো পর্যন্ত, নির্লজ্জ লোক পদত্যাগ করতে পারে না। পুলিশ ধরে নিয়ে যায় কাঁদতে কাঁদতে, বলে আমাকে কলকাতার লোকেদের কি সেবা করতে দিল না। এই নির্লজ্জ লোকটা এখনো আমি একেবারে পুরসভার কথা বলছেন, আমি পুরসভার প্রশ্নে ভাস্কর সিনহা রায়ের কাছে আসবো, কিন্তু খেয়াল করুন যার নাম জড়িয়েছে তিনি হচ্ছেন এই কসবা বিধানসভা এলাকার 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফৈয়াজ আহমেদ খান। আপনাদের মনে থাকবে এই ফৈয়াজ আহমেদ খান সম্পর্কে তার 90টা প্রপার্টি আছে, এই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন সেদিন মনে করাবো একবার আপনাদের। मैं म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर, एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कस्बा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है, आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा।
বিমলদা বলছিলেন যে মেয়র কিভাবে কোন অধিকারে এখনো পর্যন্ত পদ আঁকড়ে বসে রয়েছে। দর্শকদের মনে করাবো, যখন গার্ডেন রিচে বাড়ি ভাঙার ঘটনা ঘটেছিল এবং মৃত্যুর ঘটনা ঘটেছিল, তখন মেয়র বলেছিলেন যে এই বেআইনি নির্মাণটা সামাজিক ব্যাধি, আমি দূর করতে পারছি না। গোটা দায় তিনি ঠেলেছিলেন একেবারে বিল্ডিং ডিপার্টমেন্টের হাতে। আমি মনে করাবো কি বলেছিলেন সেদিন, এবং সম্পূর্ণভাবে এটা বিল্ডিং ডিপার্টমেন্টের কাঁধে দিয়েছিলেন। কি বলেছিলেন দেখুন। এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি শোকজ করেছি স্যার। এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না, কিন্তু চেষ্টা করে যাব। ভাস্করদা, এই পুরসভাই তো কাজ করছে। যে পুরসভা এতদিন পর্যন্ত কিচ্ছু করতে পারছিল না, পালা বদলের পর সেই পুরসভা ফুল অ্যাকশনে আছে। তার মানে তখন পুরোপুরি ছিল সদিচ্ছার অভাব, যেটা এখন নেই, এবং সে কারণে এই সমস্ত ইলিগাল কনস্ট্রাকশনগুলোর বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। ইলিগাল কনস্ট্রাকশন বলতে যেটা সেকশন 400 সাবসেকশন 1-এর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1980 যে নোটিশটা দেওয়া হয়েছে, তাতে প্রথমে শোকজ দেওয়া হয়, তারপরে হিয়ারিং করা হয়। যদি সেই হিয়ারিংয়ে তারপরে অ্যাপিল করার প্রভিশন আছে মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে। আমি বলছি যে বিল্ডিংয়ে মানুষ বসবাস করেন, সেই বিল্ডিংয়ের কোন পোর্শন খুব ইম্পর্টেন্ট, আনঅথরাইজড, আর কোন পোর্শনটা অথরাইজড, সেটা কিন্তু চিহ্নিত করা দরকার। এবং এখানে পুরো বিল্ডিংটা যদি খারাপ হয়ে থাকে, মানে যদি বেআইনি হয়ে থাকে, তারা করবে সেই কাজ না, সেই কাজটা করবে তো, মানে বিল্ডিং দপ্তরই করবে। কিন্তু যাদেরকে যেগুলো ভাঙা হচ্ছে সম্ভবত সেগুলো তৈরি হচ্ছে, বিল্ডিং দপ্তরটা কাদের হাতে? কলকাতা পুরসভা এখন পরিচালনা কারা করে? যে আপনার এখানে শোকজ, মেয়রের নাম কি? আমি বলছি ডেপুটি মেয়র কে? আমি মেয়র যেই হোক, আমি আপনাকে আইনের কথা বলছি, আইনটা বলছি। বেআইনি মানে তার শোকজ নোটিশ, তার হিয়ারিং, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনাদের অবগতির জন্য জানাই, এই প্রত্যেকটা ক্ষেত্রে নোটিশ ইস্যু করা হয়েছিল এবং হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল। কোন ক্ষেত্রে হিয়ারিং এর জন্য এবং যে সমস্ত ডকুমেন্ট আনা হয়েছিল দেখা গেছে, দাঁড়ান, বিল্ডিং স্যাংশন হয়তো পাস করানো হয়নি বা বিল্ডিং প্ল্যান নেই, কোন ক্ষেত্রে হিয়ারিং এ উপস্থিত পর্যন্ত হননি। ফলত কেএমসির যা রুল রয়েছে সেই রুল অনুযায়ী কাজ হচ্ছে। পুরো একেবারে কমিশনার সেই কথা জানিয়েছেন। এন্টায়ার বিল্ডিংটা কি আনঅথরাইজড অথবা পার্ট অফ দ্য বিল্ডিং আনঅথরাইজড, সেটা ডিটারমিন করেই কিন্তু করা হয়। এখানে যে বিল্ডিং ভাঙার যে কাজগুলো চলছে সেগুলো আন্ডার কনস্ট্রাকশন। আমি বলবো যে এখানে এই বিল্ডিং ভাঙার কাজটাই মানে জীবনে প্রথম দেখলেন কলকাতার মানুষ, তা নয়। এই রকমের বিল্ডিংয়ের ভাঙার কাজ, আনঅথরাইজড পোর্শন ভাঙার কাজ কিন্তু আগেও দেখেছি আমরা, এখনো দেখছি। কিন্তু এখন যেটা দেখছি যে এখন মন্ত্রী উপস্থিত হয়ে আমি বলছি তথ্যগুলো খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছেন ভাস্করদা, যে যখন পুরসভার লোকেরা যাচ্ছে সেই বিল্ডিংকে ডেমোলিশ করার জন্য কারা বিক্ষোভ দেখিয়েছিল, কারা বাধা দিয়েছিল, সেটা ছিল তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস। অতীতটা ভাস্করদা এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না। দ্রুত শুভময় মৈত্র। দেখুন, দুটো বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবং এটা নিশ্চয়ই বিমল দ্বারা ভাবছেন ক্ষমতায় এসে। এক হচ্ছে সংবেদনশীলতা এবং দুই বাস্তবায়ন। দুটির কথাই বিমলদা বলেছেন। তার প্রথমটা হচ্ছে যে সংবেদনশীলতার ক্ষেত্রে যারা এগুলো কিনেছেন তারা হয়তো কিছু ভুলও করেছেন আইনগতভাবে, কিন্তু সেই সময় যেভাবে কলকাতা পুরসভা চলছিল বা এখনো চলছে, যে ব্যাপক দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের অভিযোগ, এটা আমরা বারবার শুনে এসেছি এবং ফলে সেই মানুষগুলোর কথা ভাবতে হবে সরকারকে। সরকার তো সকলেরই। দ্বিতীয় হচ্ছে বাস্তবায়ন। আজকে টিপ অফ দ্য আইসবার্গ কথাটা ব্যবহার করেছেন বিমলদা। কলকাতা শহরে তৃণমূল রাজত্বে এবং এর আগে হয়তো তার আগের রাজত্বেও এই ধরনের বাড়ি যে পরিমাণে আছে, সেটা করতে গেলে গোটা উত্তরপ্রদেশের বুলডোজার এনেও সেটা ম্যানেজ করা যাবে না। ফলে এখানে একটা প্র্যাকটিক্যাবিলিটির প্রশ্ন আছে। সেই প্র্যাকটিক্যাবিলিটিটা নিঃসন্দেহে আমার ধারণা রাজ্য সরকার এখন যারা আছেন তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে ভাববেন। সমস্ত বাড়ি তো ভাঙা যাবে না, যে পরিমাণ আছে হয়তো দেখা যাবে 10-15 হাজার বাড়ি এই অবস্থায় আছে। রাজ্য সরকারের তো অন্য অনেক কাজ আছে, শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, সারাক্ষণ তো তারা বাড়ি ভাঙতে পারবেন না। ফলে যে ঘটনাগুলো ঘটে গেছে তাকে সঠিক বাস্তবায়নের সঙ্গে কিভাবে সমাধান করা হবে সেটা আগামী কলকাতা শহরে। বেশ, আমি এইখানে দ্রুত প্রতীক চট্টোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আমি দর্শকদের সামনে একবার রাখবো। আজকে মুখ্যমন্ত্রী এই নিয়ে কি বলেছেন দেখুন। যা করার আইনে পথে করব। আমি জানি আমার 4000 কর্মীকে আপনারা মামলায় জড়িয়েছেন। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। হাতে আইন তুলবেন না। এখনো গুন্ডাগুলো বাড়িতে আছে, চাইলে তো ইট খুলে নিতে পারেন আপনারা। না করবেন না।
বিজেপি এটা করে না। এদের আসল জায়গা হবে জেল। সব হিসাব হবে বন্ধু, সব হিসাব হবে। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। কোনো রাতের অন্ধকারে বা হঠাৎ করে একদিনে এই সমস্ত ইললিগাল কনস্ট্রাকশন গুলো ঘটেছে এমনটা নয়। কসবায় যেটা ফৈয়াজ আহমেদ খানের অর্থাৎ তৃণমূল কাউন্সিলরের যেটা বিল্ডিং উঠছে 7 তলার 2টো ব্লকে, তার উল্টো দিকে রয়েছে প্রদীপদা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। তার মানে একেবারে চোখের সামনে, তৎকালীন শাসক দলের চোখের সামনে ইললিগাল কনস্ট্রাকশন গুলো তৈরি হয়েছে, তখন কিচ্ছু করা হয়নি। যেটা এখন সেই মানে তৎকালীন তৃণমূল কংগ্রেসের শাসকের যা করে যাওয়া পাপ, এখন তার পাপস্খলন করতে হচ্ছে এই সরকারকে। না দেখুন, আমি সরকারের তো করবে, সরকার দায়িত্ব নিয়েছে এইগুলো বেআইনি নির্মাণ দেখে গুড়িয়ে দেওয়া বা ভেঙে দেওয়া, নোটিশ দিয়ে, সেগুলো সবই সরকার আইনি পদক্ষেপে করছে, সব ঠিক আছে। আমি বলছি যে তৃণমূল কংগ্রেস শুধু ক্ষমতা থেকে চলে যায়নি, কতগুলো মানুষের পরিবারকে ৯-৬ করে দিয়ে গেল, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি দেখেছেন যে শিক্ষাক্ষেত্রে তারা টাকা নিয়েছে, যারা টাকা নিয়েছে তারা এখনো পুরোপুরি গ্রেপ্তার হয়নি, অথচ ছেলে মেয়েরা নষ্ট হয়ে গেছে তাদের কেরিয়ার। মানুষ আজকে শিক্ষাক্ষেত্রে চাকরি পায়নি, চলে গেছে। আর এখন এই যে বিল্ডিং ভাঙা হচ্ছে, এই বিল্ডিং যারা সর্বস্ব খুইয়ে যারা লোন নিয়ে এই বিল্ডিংয়ে রয়েছে, তারা তো পেপার দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে দিয়েছে। তাহলে ব্যাংকের সঙ্গে নেক্সাস ছিল, কার সঙ্গে কার নেক্সাস, তার দায়িত্ব এই সাধারণ মানুষকে দিতে হচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেসকে কতটা বাজে জায়গায় নিয়ে গেছে এই পশ্চিমবঙ্গকে, যে সমস্ত কিছু পুরো পশ্চিমবঙ্গকে ছাড়খাড় করে দিয়েছে। আপনি আইনের কথা বলছেন, আইনের কথায় অবশ্যই যে আপনাকে বেআইনি নির্মাণ ভাঙতে হবে, কিন্তু এই বেআইনি নির্মাণ যারা কাগজ দেখিয়ে আপনার লোন নিয়ে বাড়ি করে সেখানে বসবাস করছে, আজকে তাদের কি হবে? আজকে তারা কোথায় যাবে? তাদের ক্ষতিপূরণ কে দেবে? রাজায় রাজায় যুদ্ধ হতে পারে, সাধারণ মানুষকে কেন অসুবিধায় পড়তে হবে? সেইটা কিন্তু রাজ্য সরকারকে দেখতে হবে অবশ্যই। যারা এই বেআইনি নির্মাণের সঙ্গে আছে, আমি বলছি দাঁড়ান ভাস্করদা, আপনি আর কথা বলবেন না। তার কারণ হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে যারা যারা জড়িত, আমি বলছি তাদেরকে এই মানুষগুলোকে তার মানে অনিশ্চয়তার অন্ধকারে যে ঠেলে ফেলা হলো, তার দায় কেন তৃণমূল কংগ্রেস নেবে না? নিঃসন্দেহে সেই প্রশ্ন উঠবে। যেভাবে গুড়িয়ে দেওয়া হলো বেআইনি নির্মাণ, বুলডোজার চালিয়ে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। গুড়িয়ে দেওয়া হয়েছে আরেকটা জায়গাতেও, সেখানে দর্পকে গুড়িয়ে দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্যকে গুড়িয়ে দিয়েছে সাধারণ মানুষ। ভেঙে চুরমার হয়ে গেল ডায়মন্ড হারবার মডেল। ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয় পেল বিজেপি। জামানত জব্দ হলো তৃণমূল কংগ্রেসের। গুড়িয়ে গেল ডায়মন্ড মডেল, ছাড়খাড় হয়ে গেল ঘাসফুলের বাগান। 2021-এ আপনাদের মনে থাকবে বিধানসভা নির্বাচনে ফলতায় 40,000-এরও বেশি ভোটে জিতেছিল তৃণমূল। 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল, তার বিধানসভা ওয়ারি ফলে দেখা যায় যে তৃণমূল লিড পেয়েছিল 1,68,000-এরও বেশি ভোটে। আর এবার ফলতায় সেই তৃণমূল নেমে গেল 4র্থ স্থানে। গুড়িয়ে গেল ডায়মন্ড হারবার মডেল। ফলতায় প্রবলেম রয়েছে, জলের সমস্যা রয়েছে, এসি গেটের সমস্যা রয়েছে, ফলতায় নদী বাঁধের নিয়ে সমস্যা রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যেটা ফলতায় গণতন্ত্র ছিল না, আর সাধারণ মানুষ কথা বলতে ভয় পেত, সেইটা ফিরে এসেছে। ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে, ভারতীয় জনতা পার্টি ওখানে বিধায়ক রয়েছে, সব এখন ফলতার মতোই চলবে। ফলতায় কারুর কথাই চলবে না, ফলতায় কারুর মানে চোখ রাঙানিতে ফলতা ভয় পাবে না, ফলতায় মা বোনেদের ওপর কোনো অত্যাচার হবে না। এই মডেল কিছু নেই, এগুলো এই 10-15 বছর ধরে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, যার জন্য এরকম মডেল গড়ে উঠেছিল। এখন মানুষ ভোট দিয়েছে, মডেল ভেঙে চুরমার হয়ে গেছে। তার মানে শুভময়দা, একটা বিষয় স্পষ্ট যে অবাধ এবং সুষ্ঠু ভোট হলে মানুষ যে কি চায়, এই যে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সন্ত্রাস এবং একটা ভয় দেখানোর পরিবেশ তৈরি করার অভিযোগ দিনের পর দিন, বছরের পর বছর চলে এসেছে, তার বিরুদ্ধে যে মানুষ কিভাবে ঢেলে ভোট দিয়েছে, আজকে তা স্পষ্ট হয়ে গেল। একেবারেই যে ধারণাটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে বারবার করে যখন নির্বাচন হয়েছে, এই প্রশ্নগুলো উঠেছে যে গণতন্ত্র আদেও রক্ষিত হচ্ছে কিনা, এবং বারবার গণতন্ত্র লঙ্ঘিত হয়েছে সমস্ত নির্বাচনে, এই কথা বারবার বলা হয়েছে। 2021 বিধানসভায় 56% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই ভোটটা গতবারের যদি লোকসভার ভোট ভাবেন যে ডায়মন্ড হারবার মডেল, সেইখানে কিন্তু 89% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই ভোটটা এবং এবারের ব্যবধান যদি দেখেন
তাহলে ওই 7 লক্ষ ভোটের মধ্যে শুধু ফলতা থেকেই কিন্তু 2 লক্ষ ব্যবধান কমে যাবে বা তারও বেশি। অর্থাৎ এই যে মডেলটার কথা বলা হয়েছিল সেই মডেলটার একটা অংশ হচ্ছে একেবারে নির্বাচনে গোলমাল করা, এবং এর প্রমাণ কি? আজকে তো একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে যে সত্যিকারের যখন এবারের প্রথম ভোটটা হলো, যে ভোটটা বাতিল হলো, তার ভোট বাক্সের মধ্যে কোন কথা, কোন অঙ্কটা লেখা আছে সেটা তো আমরা কোনোদিন জানতে পারবো না নির্বাচন কমিশনের নিয়মে, কিন্তু সেটা জানার একটা চেষ্টা করা যায় পোস্টাল ব্যালটের দিকে তাকালে। একবার পোস্টাল ব্যালটটা যদি খুলে দেখেন তাহলে চমকে উঠবেন তার সংখ্যাগুলো দেখে, যে সেই সংখ্যার মধ্যে এবারে যদি পোস্টাল ব্যালটের ভোটটা কিন্তু আগে পড়ে গেছিল, অর্থাৎ এই নির্বাচনটার আগে, এবং সেইখানে 1808খানি পোস্টাল ব্যালটের মধ্যে তৃণমূলের ভোট 1526, যেটা 84.85%, এবং সিপিআইএম এর যে ভোট এবং বিজেপির যে ভোট, বিজেপির ভোট গত লোকসভায় 7.5% নেমে এসেছিল, যেটা আজকে 71-এর ওপরে। সিপিআইএম এর ভোট, যিনি এখন তৃণমূলে আছেন, তিনি এই গত লোকসভায় ওইখানে ভোট পেয়েছিলেন 1%, যে সিপিআইএম এর ভোট আজকে 20%-এর কাছাকাছি জায়গায় পৌঁছে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে বামপন্থীরা যখন হেরেছিলেন 2006-এর পর, দেখুন 2008, 2009, 2011 বারবার বোঝা গেছিল যে তারা হারতে চলেছেন একটা মসৃণ ভাবে, এই যে তাদের ভোট কমছে দেখা গেছিল। 2019-এ দুর্দান্ত ফলাফল বিজেপি করার পর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক কৌশলে যে ঘটনাটা ঘটে, তাদের যে মানুষ বিরোধী হিসেবে ধরেছেন এবং তাদের ভোট দিতে চাইছেন, এই জায়গাটা আটকে গেছিল, এবং তার একটা উল্টো দিকের ফল আমরা দেখলাম। এই ভোটকে নিয়ে খুব একটা প্রশ্ন তোলার কিন্তু জায়গা নেই। 1 লক্ষর ওপর ভোটের ব্যবধান হয়েছে, যেটা অবশ্যই গণতন্ত্রের পক্ষে একটু অবাক করার, যে এতটা ভোট তারা পাচ্ছেন কেন। কিন্তু আজকের দিনে তারা যেভাবে পশ্চিমবঙ্গে জিতে এসছেন এবং বহুদিন পর মানুষ বিজেপির মাধ্যমে ভোট দেওয়ার একটা জায়গা পাচ্ছে, হয়তো আগামী নির্বাচনে এই ব্যবধান কমবে। এবং এই জায়গাতে যে আগের যে ব্যবধান এবং পরের ব্যবধানের যে আকাশ পাতাল তফাৎ, পোস্টাল ব্যালটের সঙ্গে যে আকাশ পাতাল তফাৎ, সেখানে তো একটা প্রশ্ন বারবার আসবে যে তৃণমূল কংগ্রেস তো এবার অনেকগুলি আসনে জিতেছেন এই নির্বাচনে, এই বিধানসভায় এবং 2024 লোকসভায়, ফলে বারবার যে 27 বা 30 লক্ষ ভোট মানুষ দিতে পারেননি, বিবেচনাধীন আছেন, এই প্রশ্ন বারবার উঠবে। আবেদন থাকবে তারা যেন ভোট দিতে ফিরে আসতে পারেন, কিন্তু সেই সব সংখ্যা ধরলেও কিন্তু 1 লক্ষ বা 1,09,10,000 ভোটের যে পার্থক্য, এবং তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটের নামটা সেখানে ছিল, লক্ষ্য করে দেখুন। অর্থাৎ মানুষ যদি ভাবতেন বিজেপি ভোটে ব্যাপক গন্ডগোল করেছে, গণতন্ত্র লঙ্ঘিত হয়েছে, মানুষগুলো তো আজকে ভোট বাক্সে গিয়ে তার জবাব দিতে পারতেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের নাম এবং প্রতীক থাকা সত্ত্বেও সেই ভোটটা সেই 4 নম্বরেই চলে গেল। ফলে এই জায়গায় যে বিষয়টি আসছে সেটা হচ্ছে আগামী দিনে আমরা নিশ্চয়ই আশা রাখবো যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র, যে গণতন্ত্রের অনেক হিসেব নিকেশ আমরা বহু সময় দেখেছি বারবার করে লঙ্ঘিত হয়েছে, সেই গণতন্ত্রের বাইরে বেরিয়ে এসে বাঙালিদের যে গণতন্ত্র, যেগুলো ত্রিপুরা, বাংলাদেশেও আমরা দেখি, তার বাইরে বেরিয়ে বিজেপি যদি সত্যিকারের একটা গণতন্ত্র স্থাপন করতে পারে পশ্চিমবঙ্গে, তাহলে অবশ্যই সেটা আশার বিষয়, এবং এই নির্বাচন অবশ্যই তার একটা প্রমাণ দিয়ে গেল। বেশ, আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে এই ফলাফল সামনে আসার পর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ করেছেন তিনি পোস্টে লিখছেন, কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল তৃণমূলের হারবার মডেলে পরিণত হলো। বিজেপি প্রার্থীকে বিধানসভায় পাঠানোর জন্য ফলতার গণদেবতাকে নতমস্তকে প্রণাম। ফলতার ভোটারদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বিজেপি প্রার্থীকে 1 লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম আমি। জয়ের ব্যবধান 1,08,000 পেরিয়েছে। উন্নয়নের মাধ্যমে আপনাদের এই ঋণ শোধ করব। সোনার ফলতা গড়ার জন্য আমরা দায়বদ্ধ, পোস্টে উল্লেখ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার একটা পোস্ট আপনাদের সামনে দেখালাম, আরেকটা পোস্টের উল্লেখ আপনাদের মনে করাবো 2 তারিখে করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলেছিলেন যে তার স্বাদের ডায়মন্ড হারবার মডেলে কেউ টোল পর্যন্ত ফেলতে পারবে না, বিজেপিকে কটাক্ষ করে। আজকে টোল ফেলা তো দূর, সেই ডায়মন্ড হারবার মডেল একেবারে গুড়িয়ে সাফ হয়ে গেছে। তার মানে বিমলদা, যে মানুষ এই ডায়মন্ড হারবার মডেল, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল, সেটা কোনো জনভিত্তির উপরে যে দাঁড়িয়ে ছিল না, আজকে সেটা প্রমাণিত। ঔদ্ধত্য, সন্ত্রাসের উপর দাঁড় করিয়ে রাখা একটা মডেল মানুষ সুযোগ পেয়েছেন, একেবারে চুরমার করে দিয়েছেন। তৃণমূল আজকে যে ভোটটা পেয়েছে 7,783টা ভোট, জাহাঙ্গীরের রাজত্ব ভেঙে গুড়িয়ে দিয়েছে মানুষ 3.70 ভোট।
আমি আমার নিজের মাথা থেকে বিজেপির ভাবনাটাকে সরিয়ে নিয়ে যদি এই বিশ্লেষক হিসেবে দেখি, আমি পরিষ্কার বলবো এটাই কিন্তু তৃণমূলের প্রকৃত ভোট দাঁড়িয়েছে 2021-এর পর থেকে। তার কারণ 2019 সালে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে যায় যে পশ্চিমবঙ্গের মানুষ তাদের বিরুদ্ধে চলে গেছে, ফলে আইপ্যাক নামক একটি সংস্থাকে গোটা সরকার এবং দলকে লিজ দিয়ে ওরা জোচ্চুরি করে 2021 সালে জিতেছিল, এবং আজকে দেখা গেল যে এসআইআর হওয়ার পর তাদের দুর্গ খান খান হয়ে ভেঙে গেছে। আমি একটা পরিষ্কার কথা বলি, বিজেপি এবারে পেয়েছে 1,49,666 এবং অনেকে সিপিএম এর একটা বিরাট উত্থান দেখতে পাচ্ছেন, 19.34% ভোট পেয়েছে। আমি পরিষ্কার কথা বলি, ডায়মন্ড হারবারকে দিয়ে ফলতাকে দিয়ে সিপিএম এর উত্থানকে বিচার করার দরকার নেই। আমি ছোট করছি না এটাকে, কিন্তু তারপরেও বলবো আমি পুরো অ্যানালাইজ করছি 2021, 2016, 2011 প্রত্যেকটাতে কিন্তু সিপিএম কতগুলো ভালো জায়গা ছিল। 2016-তে সিপিএম 37.62% ভোট পেয়েছিল, 2011-তে সিপিএম 37.92% ভোট পেয়েছিল, অর্থাৎ ফলতাতে সিপিএম এর একটা ভোট ছিল, ফলে সেই ভোটটা সিপিএম পেয়েছে। এই যে বারবার তৃণমূল থেকে বলা হতো যে রামের ভোট বামে, বামের ভোট রামে, এই কথাটা কত অন্তঃসার শূন্য সেটা প্রমাণিত হলো, সিপিএম এর ভোট সিপিএম এর কাছে রয়েছে। যেটা আমাদের পক্ষে, বিজেপির পক্ষে অত্যন্ত আনন্দের যে আমরা যে ভোটটা ডিজার্ভ করি, মানুষ যে বিজেপিকে ভোট দিতে চাইছে, সেটা কিন্তু ওই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে প্রমাণিত হলো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, সেটা হচ্ছে ফলতার এই যে নির্বাচন, এই যে পুনর্নির্বাচন হলো, আরেকটা বিষয় দেখিয়ে দিয়ে গেল যে বহুদিন ধরে মানুষের যে ভোটদানের যে আকুতি, ওখানে ভোটে জিতেছেন কোন জায়গায়, বিপুল একদম ফ্রি অ্যান্ড ফেয়ার, এই ভোট নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি বলে কেউ কোনো অভিযোগ করেনি, সিপিএমও করেনি, কংগ্রেসও করেনি, এমনকি তৃণমূল যখন পালিয়ে গেল তারাও কিন্তু আজকে অভিযোগ করেনি। আমি শুধু একটা প্রশ্ন করছি, এই যখন আগে নির্বাচন হচ্ছিল, তৃণমূলের ওই সেকেন্ড ইন কমান্ড কোড আনকোড, তিনি গিয়ে একটা কথা বলেছিলেন, একটা রাজনৈতিক নেতা কি করে কুৎসিত কথা বলতে পারে, যে জাহাঙ্গীর খাঁ বলেছে এখানে একটা ইলেকট্রিক চুল্লি দিতে, আমি বলছি আমি দিয়ে দেবো, কারণ এই ভোটের পর অনেকে হার্ট অ্যাটাকে মারা যাবে, তো তাদের পোড়ানোর জন্য ইলেকট্রিক চুল্লি লাগবে। একটা রাজনৈতিক নেতা এরকম কুৎসিত অশিক্ষিত কথা বলতে পারে কি করে? এরা বলেছিল তার কারণ নিজেদের মধ্যে আতঙ্ক কাজ করলো, জানতো ওখানে হেরে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই নেতা বারবার এই অশিক্ষিত কুৎসিত কথা বলেছে, এবং যখন জাহাঙ্গীর পালালো, আমার বক্তব্য ছিল ও নিজে গেল না, কথা বলা নেতা নিজে গেল না কেন, তার পিছে নিজে গেল না কেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে কেন গেলেন না? তিনি নাকি উন্নয়নের বান ডেকেছিলেন। প্রসঙ্গটা উত্থাপন করলেন বিমল শঙ্কর নন্দ যে একেবারে ইলেকট্রিক চুল্লি। আমি বলছি এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে যে এই অধ্যত্বের বিরুদ্ধেই তো মানুষ রায় দিয়েছেন। পাশাপাশি দুটো বক্তব্য আপনাদের সামনে রাখবো। নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে ঠিক কি বলেছিলেন সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আজকে নির্বাচনের এই ফলাফল সামনে আসার পর জয়ী বিজেপি প্রার্থী তিনি কি বলেছেন, পাশাপাশি রাখবো। দেখুন, এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। মাছ বিক্রি করাবে আমাকে বলেছিল, আমি 4 তারিখের পরে আমাকে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবার ঘাট ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবার মাছ বেচাবে। তো আমি ওনার মতো এরকম কথা বলতে চাই না, আমি শিক্ষিত ছেলে, আমিও বলবো ওনার যদি সময় হয় আসবেন ফলতাতে, এলে আমি মাছ ভাত ওনাকে খাওয়াবো। এটাই তো পার্থক্য ভাস্করদা, যে ঔদ্ধত্যের প্রকাশ বারে বারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানা বক্তব্যের সামনে এসেছে, মানুষ তার বিরুদ্ধেও রায় দিয়েছে। দেখুন, আপনারা এই ফলতা বিধানসভা নিয়ে বলছিলেন 2001 সাল বামফ্রন্টের সময় সেখানে কিন্তু তমনাজ ঘোষ জিতেছিলেন, 2011, 16, 21 জিতেছেন, এবং সম্ভবত এবারে মনে হয় সব থেকে বেশি ভোটে জেতা বিধায়ক ইনি হতে চলেছেন। তা ভোটটা কীরকম হয়েছে সেটা সকলেই জানে।
ভোটে তৃণমূল ছিল না, বাধ্য করা হয়েছে তৃণমূলকে না থাকার জন্য, পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এবং এটা যদি আপনি যদি বলেন যে 2026 না 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 উনি পুরো মাত্রা জাহাঙ্গীর খানের নামটাই ছিল ভোটের 48 ঘন্টা আগে নিজে দূরে সরিয়ে দেওয়ার কথা বলেছেন। 2026 এর নির্বাচনটাকে বলেন তাহলে 1 লক্ষের বেশি ভোটে জেতা একজন বিধায়কের নাম বলুন। তাহলে আমি বলছি ইনফরমেশন কারেক্টেড। আমার প্রশ্ন হচ্ছে এই যখন আমি দর্শকদের মনে করাবো, ভাস্করটাকে মনে করিয়ে দেব, যেদিন নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন জাহাঙ্গীর খান, ঠিক সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে একটা বৈঠক ছিল। সেখানে তৃণমূলের অন্দর থেকে এই প্রশ্ন উঠেছিল, খোদ এই প্রশ্নের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হয়েছিল যে কেন বহিষ্কার করা হবে না তৃণমূলকে এরকম কার্যত অপদস্থ করার জন্য জাহাঙ্গীর খানকে। মূল প্রশ্ন হচ্ছে তৃণমূলের অন্দর থেকে প্রশ্ন এসেছিল ভাস্করদা, আপনি জেনে নেবেন দয়া করে। পার্শ্ববর্তী যেখানে যেখানে ভোট হয়েছে এই 2026-এ, তাহলে এখানে 1 লক্ষ মার্জিন হলো, অন্য জায়গায় হলো না, তারপরে সেখানে ভোট হয়নি। আর এখানে গিয়ে ভোটের নামে কি প্রহসন হয়েছে কি না হয়েছে মানুষ জানে। এখন এটা বলছি 1 লক্ষ জেতা, যদি কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে এই যে রিপোর্ট হলো, কটার ক্ষেত্রে রিপোর্ট দেওয়া হয়েছে, আরেকবার কটার ক্ষেত্রে অভিযোগ দেওয়া হয়েছে, আজকে কাউন্টিং এর সময় কেন কোনো এজেন্ট তৃণমূল কংগ্রেসের ছিল না? কারণ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ওটাকে মানে উইথড্র করে নিয়েছিলেন, কিন্তু তার নাম ছিল এতে। আমি আপনাকে বলছি তাহলে পার্শ্ববর্তী জায়গাগুলোতে কেন হলো না এই মার্জিন? তারপরে ফলতা কি একটা স্পেশাল চিন্তা করুন যে ফলতা এক্স্যাক্টলি 1 লক্ষ ভোটে যেটা হলো মানুষ বিজেপিকে, তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো তাহলে মার্জিন এত হয় কেন? আমি শুধু এইখানে শুভেন্দু অধিকারীর মার্জিন এত হয় কেন? অমিত মালব্য দীর্ঘ তার পোস্ট, আমি তার একটা অংশ শুধু পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, ফর ইয়ার্স even insiders within the TMC admitted that Phalta was being run like a separate union territory where democratic rights and the people's mandate had no value. তার মানে এই রাজ্যের মধ্যে ফলতা একটা পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল বলে চলছিল, যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকারের কোনো গুরুত্ব ছিল না। আমি বলছি প্রতীকদা, এইবার তো প্রশ্ন উঠবে যে 1 লাখ জয়ের ব্যবধানের কথা বলছেন, ওয়েল অ্যান্ড গুড। 2024-এ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় 7,10,930 ভোটের ব্যবধানে জয়লাভ করলেন, সেই ফলতা বিধানসভা থেকে 1,68,000-এর বেশি লিড ছিল। তাহলে কেন তখন তৃণমূল কংগ্রেস প্রশ্ন তোলেনি? এবং আজকে প্রশ্ন উঠবে, এই মহাপরাজয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি নৈতিক অধিকার থাকে সাংসদ হিসেবে পার্লামেন্টে যাওয়ার? দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে ভাস্করদা এখানে বলছিলেন যে কেন পার্শ্ববর্তী জায়গায় 1 লাখের মার্জিনে জেতেনি। আসলে তৃণমূল কংগ্রেস ভাবে যে জিতলে সবসময় 1 লাখের মার্জিনে জেতাটাই জেতা, বাকি জেতাটা জেতা না। আমার কথা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশে মানুষ যতটা ভোট দেবে সেই হিসাবে জেতা হবে। কিসের জন্য আজকে এইখানে এই নির্বাচনের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নৈতিক অধিকার নেই? প্রত্যেকটা বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লিড 1,68,000, আজকে এই ফলতায় লিড ছিল। তো এইরকম ভাবেই যখন ভয়ের পরিবেশ থাকে তখন 1,68,000 হয়, যখন ভয়ের পরিবেশ কোনো ছিল না। তৃণমূল কংগ্রেস মানুষের মনে, তৃণমূল ভাস্করদা, যদি তৃণমূল কংগ্রেস মানুষের মনে থাকে, অভিষেক ব্যানার্জি মানুষের মনে থাকে, তাহলে বাটনে সেটা রিফ্লেক্টেড হলো না কিনা? কোথায় ভয়ের পরিবেশ? ভয়ের পরিবেশ নয়, ভয়ের পরিবেশ নয় বলেই জাহাঙ্গীর চলে গেছিল। ভয়ের পরিবেশ থাকলে জাহাঙ্গীর খান উইথড্র করতো না, কারণ ভয়ের পরিবেশ থাকলে ডায়মন্ড মডেল বলছেন। একবার মোহনবাগানের সময় অমল দত্ত এই ডায়মন্ড মডেলকে কিভাবে ভেঙে যায় জানেন? যখন হারের রেকর্ডে আপনারা এগিয়ে যান আর ডিফেন্স বাঁচাতে আর পারেন না, তখন মোহনবাগান হেরে গেছিল। এটাই ডায়মন্ড মডেল। যখন আপনি সন্ত্রাসের দিকে এগিয়ে যাবেন তখন জিতবেন, আর যখন আপনাকে মানুষের কাছে ডিফেন্স করতে হবে আপনার ডিফেন্সের কিছু থাকবে না। আমি দর্শকদের মনে করাবো, যখন ফল ঘোষণা হলো মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন আমরা লিগালি হেরেছি কিন্তু মোরালি জিতেছি। মানে মানুষের গণতান্ত্রিক যে রায় তাতে তৃণমূল পর্যুদস্ত হয়েছে, এটা মেনে পর্যন্ত নিতে পারছেন না ভাস্করদা। জয় যেমন আছে পরাজয় তো আছে, এই মানুষের রায়কে মেনে নিতে অসুবিধে কোথায়? মানুষের রায় মেনে নেওয়ার ক্ষেত্রে আপনারা দেখুন, নিঃসন্দেহে বড় বিষয় হচ্ছে যে এই যে পরাজয়, সেই পরাজয়কে মানতে পারা এবং সেই পরাজয় থেকে শিক্ষা নেওয়া। মানুষের কাছে যদি ঔদ্ধত্য আসে কোনো শাসকের, না মানুষ এভাবেই তার শিক্ষা দেয়। এটা তৃণমূল এখান থেকে কোনো শিক্ষা নিতে চাইবে কিনা? দ্রুত শুভময় মৈত্র। দেখুন, ভাস্করদা যে পয়েন্টটা বলেছেন যে আগেও তো 1.5 লক্ষ ভোটের ব্যবধান ছিল অভিষেক বাবুর, আর এটা তো 1 লক্ষ ভোটের হয়েছে। তাহলে শুধু এই যদি ব্যবধানটাকেই গুণগত একটা মান হিসেবে ধরা যায় তাহলে তো দুটোই ঠিক।
এখানে একটা বড় পার্থক্য হচ্ছে অভিষেকবাবু 89% ভোট পেয়েছিলেন, বিরোধী বিজেপি পেয়েছিল 7 এবং সিপিআইএম 1। আজকের দিনে অন্তত গুণগত মান সেভাবে দেখলেও 70% বিজেপি পেয়েছে, 20% সিপিএম, 5% কংগ্রেস, 4% তৃণমূল কংগ্রেস, অর্থাৎ ডিস্ট্রিবিউশনটা অনেক ভালো। দ্বিতীয় হচ্ছে বারবার করে ডায়মন্ড হারবারের ভোট নিয়ে যে ধরনের প্রশ্নগুলো সমস্ত রাজনৈতিক দল করেছে, যে ববি বলে বিজেপির যে প্রার্থী ছিলেন আগের বার, তিনি বারবার করে যে কথাগুলো বলেছিলেন, আজকের দিনে কিন্তু সেই কথা একেবারেই কেউ বলেননি। এবং তৃণমূল কংগ্রেস তো তার লড়াইটা দিতে পারতো। বারবার যে প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেস লড়াইটা দিল না কেন, সামনে 2টি উপনির্বাচন আবার আসছে, দেখা যাক না মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো বড় প্রার্থী নন্দীগ্রাম থেকে লড়াই করে আবার বিধানসভায় আসার চেষ্টা করেন কিনা। যে রাজনৈতিক দল লড়াই করতে চায় তারা কেন ভোট থেকে নাম তুলে নেবে, তারা তো লড়াইটা জারি রাখবে এবং তার মাধ্যমে তারা জনগণের কাছে পৌঁছবে। যে নেতার জন্য তৃণমূল কংগ্রেসে আজকে এত প্রশ্ন উঠছে তাই নিয়ে কিন্তু তাদের দলের সিদ্ধান্ত পরিষ্কার হচ্ছে না, মানুষ বিব্রত হয়ে আছেন। এই জায়গায় তৃণমূল কংগ্রেসকেও তাদের মতো করেই ভাবতে হবে, যেটা অবশ্যই তাদের দলের ভেতরের বিষয়। কিন্তু এই মুহূর্তে মানুষ কিন্তু খুব একটা তাদের সমর্থন করছেন না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বিমল শঙ্কর নন্দন একটা পরিষ্কার কথা বলি, সেটা হচ্ছে যে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা। কারণ এই নির্বাচনে কেউ কিন্তু অভিযোগ করেনি যে এখানে ভোট চুরি হয়েছে, জালিয়াতি হয়েছে। এবং এত যদি তৃণমূল কংগ্রেস তার সাফল্য নিয়ে নিশ্চিত ছিল, তাহলে এর আগে যে এই ফলতাতে নির্বাচন হয়েছিল, আগের ফেজের নির্বাচন, সেখানে বিজেপির জায়গায় স্টিকার দেওয়া ছিল কেন, কোথাও কোথাও কেন আতর লাগানো ছিল? কারণ একটাই, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছিল যে তারা কিন্তু হারবে। আর ডায়মন্ড হারবার মডেল নিয়ে যে কথাবার্তা বলা হচ্ছে, পরিষ্কার এটা আর কিচ্ছু নয়, একজন অত্যন্ত অপদার্থ অযোগ্য নেতাকে তুলে ধরার জন্য একটা মরিয়া প্রচেষ্টা ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু মানুষের এই রায় প্রমাণ করে দিয়েছে ওই নেতাটি এখনো নেতা হওয়ার যোগ্য নন, তাকে অনেক মাটির কাছাকাছি রাজনীতি করতে হবে। আজকে আমি মমতা ব্যানার্জির তীব্র সমালোচক এবং ভবিষ্যতেও থাকবো, কিন্তু একটা তো আমি স্বীকার করি, তার একটা লড়াইয়ের অতীত রয়েছে। ইনি সেই লড়াইয়ের অতীতটাও অন্তত পড়াশুনো করুন, তা নইলে ইনি জীবনে হেলিকপ্টারের নেতা হয়ে থাকবেন, আর কিচ্ছু হবে না। আর মমতা ব্যানার্জির ফেলিওরও এখানে স্পষ্ট। লড়াকু নেত্রী হিসেবে তিনি যেভাবে নিজেকে তুলে এনেছিলেন, সিপিএমকে সরিয়েছিলেন, একজন প্রশাসক হিসেবে তিনি এত ব্যর্থ হবেন, এত অপদার্থতার পরিচয় দেবেন, সত্যি এটা কিন্তু দেখার মতো বিষয় যে কি করে তিনি এত অপদার্থ হলেন একজন প্রশাসক হিসেবে। দেখুন, আমাদের আলোচনা আপাতত এই পর্যন্ত, কিন্তু আজকের এই পরাজয় সার্বিকভাবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের যে পরাজয় শুধু পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে এমনটা নয়, তার অভিঘাত কিন্তু বিস্তর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।